আসসালামু আলাইকুম সবাইকে। দেখতে দেখতে আমরা আমাদের লাস্ট অ্যানালাইসিস ক্লাসে চলে আসছি। সেটা হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপার। অলরেডি তোমাদের হচ্ছে আমি বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথ, লাস্টে হচ্ছে ফিজিক্স, এটা হচ্ছে দিয়ে শেষ করতেছি। ফিজিক্সের ক্ষেত্রে লাস্টে দেওয়ার মেইন কারণ ছিল একটু তাত্ত্বিক পড়া কম, ম্যাথমেটিক্যাল পার্টগুলো শেষ মোমেন্টে যেগুলো দেখাচ্ছি তোমাদের এখানে, যে এই টাইপের ম্যাথগুলো, যে সমীকরণগুলো বলতেছি সেগুলো অবশ্যই রিভিশন দিয়ে যাবা এবং সেই টাইপের ম্যাথ ডেফিনেটলি একটা করে করে যাবা, এই টাইপগুলো বেশি আসে। সো আমরা আমাদের আজকের যে ক্লাসটা সেটা শুরু করি। অলরেডি এটা কীভাবে পড়বা, কোন স্টাইলে পড়বা, এতদিন যেই সহজ অ্যানালাইসিসগুলো ছিল সেখান থেকে দেখে ফেলছো, বুঝে ফেলছো কোন কালার দিয়ে কি ইন্ডিকেট করে। তারপরে যদি কেউ এই ভিডিওটা প্রথম থেকে থাকো তাদের ক্ষেত্রে বলতেছি, লাল কালার হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এরপরে নীল কালার একটু কম ইম্পর্টেন্ট, আর যেটা হচ্ছে আমাদের বলে কমলা কালার সেটা আরেকটু কম ইম্পর্টেন্ট। সো এই সিকোয়েন্সে আসলে রিভিশনটা দিবা। এবং এইখানে আমি প্রত্যেকটা জায়গায় কি ধরনের প্রশ্ন আসে এবং তার আন্ডারে সমীকরণ কি কি আসছে, যে এইটা খুব একটা বড় কাজে দিবে। তুমি দেখবে এই টাইপের কালার কোথায় আছে, সো এই টাইপের কালার যেখানে ওইটাই বুঝবা যে এখানে সমীকরণ আছে। তার সাথে রিলেটেড এমসিকিউ কি, কোন স্টাইলে এবং কিভাবে পড়তে হবে, এইটা আসলে একটু ফিজিক্সের ক্ষেত্রে কম কার্যকর, কারণ ফিজিক্সে তো বই আসলে আমাদের পড়তে হয় না তেমন, তাই না? বাট তারপরে দিয়ে রাখছি যে ইসাক স্যারের, কারণ আমাদের তো সবার কাছে একটা বই কমন, ইসাক স্যারের বই, সো এই জন্য এটা দেয়া আছে। এটা একটু কম কাজে আসবে ফিজিক্সের ক্ষেত্রে, বাট কেমিস্ট্রি আর বায়োলজিতে বেশি কাজে আসতো। ওকে, সো আমি শুরু করি বেসিক্যালি অধ্যায় 1 তাপগতিবিদ্যা। দেখো এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসলে আসে এনট্রপির জায়গাটা থেকে, ঠিক আছে? এনট্রপির ক্ষেত্রে কিছু বেসিক সূত্র বসানো ম্যাথ দেয়, কিংবা কিছু তাত্ত্বিক পড়া আসে যে কখন এনট্রপি বাড়ে কখন কমে, বিশৃঙ্খলা বাড়লে কি হবে কি কম হবে, কার এনট্রপি বেশি, প্লাজমা সবচেয়ে বেশি। ওকে, এই টাইপের প্রশ্ন বেশি আসে। তো এখানে ওই যে ডিকিউ বাই টি, বা যদি তোমাকে মনে করে যে এম, এটা একটু তোমাদের বুঝাই দিই, এম এল আর এফ কিন্তু ছোট, বাই টি, অর্থাৎ যদি সুপ্ত তাপ হয় কোনো একটা বরফ গলন, তার ক্ষেত্রে যে এনট্রপি সূত্র সেটা। আর যদি হচ্ছে তাপমাত্রার পরিবর্তন বলে সেক্ষেত্রে এম এস এল এন টি টু বাই টি ওয়ান। দেখো প্রত্যেকটা সূত্র, এই সূত্রটা একটু অ্যাডভান্সড, কম আসে, বাট তাও কিন্তু আমি দিয়ে দিছি। তো দেখো কখন কার ক্ষেত্রে কম থাকে বেশি থাকে, এবং আমি কিন্তু এখানে কিভাবে পড়তে হবে এর মাঝখানে ক্রমগুলো দিয়ে দিছি, এই ক্রমগুলো পড়বা, ঠিক আছে? এবং আমি লাস্ট একটা অ্যানালাইসিস, মানে অ্যানালাইসিস বলতে এটা অ্যানালাইসিস, সো অ্যানালাইসিস দেখে যেন পড়তে পারো। সো আমার মেইন ফার্স্টে প্ল্যান ছিল তোমাদের বায়োলজি ম্যারাথন দেওয়ার, বাদ বাকি অ্যানালাইসিসগুলো দেওয়ার। বাট তোমরা বায়োলজি ম্যারাথনের পরে বলতেছো যে ভাই একটু ফিজিক্স বা কেমিস্ট্রি ম্যারাথন দেন। সো আমি চাই নাই পরে কোনো ক্লাস দিতে, বাট তোমরা বললা যে অনেকে যে ভাই 6-7 তারিখে পর্যন্ত ম্যারাথন দেন, সমস্যা নেই, অনেকে রিভিশন দিতে চাও স্টাইলে। চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে তাইলে হচ্ছে দেই আর কি। সো এইটাই আর কি, ঠিক আছে? সো এই জন্য এটার কাজ আগে দিচ্ছি, পরে ওগুলো দিব। ওকে, সো এটা হচ্ছে মেইনলি কার্ণচক্র এবং তাপ ইঞ্জিনের কেসে যেটা, সো এইটা অনেক বেশি কমনলি আসে, দক্ষতার ম্যাথ আসে, তাই না? এখান থেকে ওভারঅল মাথায় রাখবা দক্ষতার ম্যাথ আসে, আর কার্ণ ইঞ্জিনের কোন স্টেপে কোন হয়, প্রথম ধাপে কি হয়, দ্বিতীয় ধাপে কি হয়, ঠিক আছে? এই টাইপের কথা নিয়ে কথা বলে, মেইনলি কর্মদক্ষতা আসে। ওভারঅল এই যে ইটা জিনিসটা কি তাপমাত্রার সাথে, তারপরে হচ্ছে তাপের সাথে কি আসবে, এই যে 1 - Q2 / Q1ও করতে পারো, এটা Q1 / Q2 যে সম্পর্ক, যে কাজটা হয় সেটা হচ্ছে উৎস এবং গ্রাহক এদের তাপমাত্রার যেই বিয়োগফল সেটা। সো এই যে এখানে বলা হয়েছে বরফ বিন্দু বাষ্পবিন্দুর মধ্যে দক্ষতা কত, এটা মুখস্থ রাখবো, বুঝছো? বরফ বাষ্পবিন্দুর এইটা কর্মদক্ষতা অনেক কমনলি আসে। সো এবার আসা হচ্ছে আমাদের কাছে কি আছে, এবার আসা হচ্ছে এই জায়গায় কিভাবে পড়তে হবে, সেম কথা, কেলভিনটা অবশ্যই মাথায় রাখবা। এখানে যে T1 T2 বসাচ্ছ তুমি, ওইটার জন্য কেলভিনে বসাও, অনেকে সেলসিয়াসে বসাও, বুঝছো? তাহলে এটা কিন্তু কেলভিন স্কেল নিতে হবে। সো আমরা এইভাবে ট্রিক্সগুলো কিন্তু লিখে দিছি তোমাদের। পইরো যখন একটা টাইপ করতেছো, অ্যানালাইসিসটা চেষ্টা করছি তোমাদের কমন প্রবলেমগুলো নিয়ে, মানে ভুলগুলো যেন না হয়, একটু খেয়াল রেখো, এক্সাম হলে এগুলোই ভুল করো তোমরা। তাপমাত্রা স্কেল রূপান্তর, ওই যে সেলসিয়াস থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে কেলভিন, এই টাইপের কথা। এবং কোন স্কেল থেকে কি করা যায়, এটা একটু কম আসে, যেরকম ফারেনহাইট স্কেল হচ্ছে চরম থার্মোমিটার, বা এটাকে ডাক্তারি থার্মোমিটার বলা হয়, কেলভিনকে পরম বলা হয়, ঠিক আছে? এই টাইপের কিছু কথাবার্তা আসে, এটাই একটু পড়বা আর কি। তারপরে তোমার এখানে পড়বা পরম শূন্য তাপমাত্রা কোনটা, 0 কেলভিন, ঠিক আছে? এটা হচ্ছে মেইনলি কথা। আর হচ্ছে পরিবর্তনে যদি আসে, দেখো এটা হচ্ছে যদি তাপমাত্রা এক জায়গা থেকে আরেক জায়গা বলে, আর যদি পরিবর্তন বলে যে সেলসিয়াস স্কেলে পরিবর্তন, এটা ফারেনহাইট স্কেলে পরিবর্তন, এটা তখন এই সূত্র ইউজ করবে, তখন আর এই বিয়োগ টিয়োগের কাহিনী নেই কোনো। যে কোন তাপমাত্রা একই মান পাওয়া যায় 514.25, এটা হচ্ছে কি কেলভিন ফারেনহাইট। তোমাদের আমি লিখে দিছি -40 ডিগ্রি থেকে সেলসিয়াস ও ফারেনহাইট। এবং আমরা কি বলি যে সেলসিয়াস আর কেলভিন দুইটা কখনো সমান একই মানে কখনো সমান মান দেয় না। সো এই যে ইনফরমেশন একদম ঠাড়া মুখস্থ। রুদ্ধতাপীয় প্রক্রিয়া, যেটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে মেইনলি হচ্ছে, আচ্ছা এটা আমি টু দি পাওয়ার দিয়ে এটা হচ্ছে বসাইতে একটু প্যারা খাইছি। সো এটা হচ্ছে পিভি টু দি পাওয়ার গামা, আই গেস তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে কোনটা, টিভি টু দি পাওয়ার গামা -1, এটা হচ্ছে কি টি টু দি পাওয়ার গামা, ঠিক আছে? এরপর আসে পি টু দি পাওয়ার 1 - গামা। ওকে, এই জিনিসগুলো হচ্ছে ওভারঅল কনস্ট্যান্ট রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে। এবং কত গুণ বেশি খাড়া, গামা গুণ বেশি খাড়া, এটা কথা আসে।
তারপরে হচ্ছে এই যে প্রক্রিয়াগুলো আছে, রুদ্ধতাপীয়, সমষ্ণ, কোনটা স্থির থাকে, সমষ্ণতে তাপমাত্রা, রুদ্ধতাপীয়তে তাপ, কোনটা সমচাপীয়তে চাপ, কোনটা স্থির থাকে, এই টাইপের প্রশ্ন অনেক বেশি আসে। ওকে, সো ওভারঅল এটা কথা যে এটা দ্রুত প্রক্রিয়া কোনটা, রুদ্ধতাপীয়, গামা গুণ বেশি থাকে রুদ্ধতাপীয় যেটা সেটা। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ক্ষেত্রে জাস্ট ওভারঅল তোমাকে বলে যে একটা সূত্র যেটা, সেই সূত্র থেকে আস্ক করে তোমাকে তোমাকে এখানে কাজ বের করতে বলে, তোমাকে এই যে এখান থেকে কাজ বের করে পি ডেল ভি দিয়ে। সেই ক্ষেত্রে একটা বাংলা কথা মাথায় রাখবা, তাপ গ্রহণের ক্ষেত্রে তাপ এটা পজিটিভ, তাপ বর্জনের ক্ষেত্রে নেগেটিভ। কাজ যদি হচ্ছে প্রসারণ হয় কাজ পজিটিভ, সংকোচন হলে নেগেটিভ, তাপমাত্রা বাড়লে অন্তঃস্থ শক্তি পজিটিভ, তাপমাত্রা কমলে, এটা তাত্ত্বিক পড়ার না, তাত্ত্বিক পড়ার ক্লাসও না, বাট ওভারঅল এই জায়গাগুলো তোমরা ভুল করো, এই জিনিসটা দেখবে আর কি। সময়ায়তন প্রক্রিয়া, অর্থাৎ এই যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এটা বিভিন্ন 4টা প্রক্রিয়া আছে, সময়ায়তন, সমচাপ, সমষ্ণ, আর হচ্ছে আমাদের কাছে রুদ্ধতাপীয় যেটা। সো এই প্রতিটা ধাপে কাজের সূত্রটা কেমন আসতেছে, কোনটা জিরো হচ্ছে, এইগুলা থেকে এই যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো করবা, ঠিক আছে। সো আমার এখানে লেখা আছে অলরেডি, দেখো সিস্টেম তাপ গ্রহণ করলে পজিটিভ, নেগেটিভ, সো সবকিছু দেয়া আছে, যা যা বলতেছে এইটাই আর কি। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে ওই সেম, সমষ্ণ প্রক্রিয়া মানে বলের সূত্র কাজ করে, এখানে বলের সূত্র ইউজ করে সমষ্ণ প্রক্রিয়ার কাজের সূত্র দেয়া আছে, সমষ্ণ প্রক্রিয়া অন্তঃস্থ শক্তির পরিবর্তন শূন্য, তাপমাত্রা পরিবর্তন শূন্য, এই হচ্ছে কথা। সো এই সকল কেসের সমষ্ণ প্রক্রিয়া যদি আসে তখন তোমার চূড়ান্ত চাপ কত হবে বা না হবে, এটা বেসিক ওই পরিবেশ রসায়নের মতো ম্যাথ আর কি। সো সমষ্ণ প্রক্রিয়া একটা ধীর প্রক্রিয়া, এটাও মাথায় রাখতে হবে। এরপর আসে সিপি সিভি গামার মধ্যে সম্পর্ক, সিপি সিভি বিয়োগ করলে আর গামা মানে সিপি বাই সিভি, এই টাইপের কিছু কথা। গামার আরো কিছু সূত্র আছে, 1+2/f, এই সূত্রটা মাথায় রাখবে। এফ হচ্ছে কি ডিগ্রি অফ ফ্রিডম, স্বাধীনতার মাত্রা। সো এই যে সকল দ্বিপরমাণুকের ক্ষেত্রে গামার মান মুখস্থ রাখবা। দ্বিপরমাণুর ক্ষেত্রে 1.44, বহু পারমাণবিক 1.33, আর এক পারমাণবিক ক্ষেত্রে 1.67। সো এই যে ব্যাপারগুলো এখানে তোমার লেখা আছে, এইগুলোই তোমার লেখা আছে। ওকে, ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ক্ষেত্রে এটা আসে, এটা আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেশি আসে। সেই ক্ষেত্রে ত্রুটিপূর্ণ থার্মোমিটার দিলে কিভাবে করবে, এটা হচ্ছে কোনটা C-0/100 ইকুয়াল টু X - X আইস। এই এক্স হচ্ছে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের যে তাপমাত্রা মাপবা সেটা, এইটা হচ্ছে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের যেই বরফ বিন্দু সেটা। ওকে, সো ক্লাস পড়াচ্ছি না, বাট স্টিম মাইনাস হচ্ছে এক্স আইস। সো এইটা আমি জাস্ট একটু লিখে দিলাম কারণ এটা ভেঙে গেছে আর কি এখানে লেখাটা। সো এইটাই একটা ম্যাথ দেয়া আছে, ওই স্টাইলে করবা, তাইলে হচ্ছে তোমাদের অধ্যায় 1 যেটা সেটা শেষ। অধ্যায় 2 এর কেসে দেখো, একটু জাস্ট দেখো তুমি, মানে রিকারেন্সটা দেখো, 18টা প্রশ্ন কোথা থেকে আসছে? 18টা প্রশ্ন আসছে ধারকত্ব সঞ্চিত শক্তি থেকে, ঠিক আছে। আই গেস তোমরা হচ্ছে এখানে ক্লিয়ারলি সব দেখতেছো। সো সবকিছু আসছে কিন্তু ধারকত্ব এবং সঞ্চিত শক্তি যেটা সেখান থেকে। সো এখান থেকে কি ধরনের প্রশ্ন আসে? ধারকের সূত্র তোমাকে পড়তে হবে, C=Q/V। ধারকের একটা সূত্র আছে না, আমরা এই সূত্রটা কি বলা হয় বলতো? এটাকে বলা হয় A/D। ধারকের একটা সূত্র আছে না, আর যদি একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক মারি সেটা হচ্ছে কে আসে। সো এটা হচ্ছে সূত্র। তোমাকে এখান থেকে আসে যে ক্ষেত্রফল বাড়লে ধারকের কি হয়, দূরত্ব কমালে ধারকের কি হয়, অর্থাৎ ধারকের সূত্র থেকেই প্রশ্ন আসে। তারপরে কি আসে? তারপরে হচ্ছে ধারকের শ্রেণী সমাবেশ, সমান্তরাল সমাবেশ, এই যে সমবায় পড়তে হয়। ফাইনালি হচ্ছে কি ধারকের যেই আমাদের শক্তি সূত্র, 3টা সূত্রই তোমাকে ভালোভাবে পড়তে হবে। তোমাকে এখানে প্রশ্ন আসবে যে একটা স্থির ধারক মানে কি, সি কনস্ট্যান্ট হইলে শক্তি, এই যে তোমার আমরা কি বলি, শক্তি হচ্ছে এখানে বিভবের বর্গের সমানুপাতিক, এই টাইপের সমানুপাতিক সম্পর্ক আসে। একটা ম্যাথ দেখো, 2 মাইক্রোফ্যারাড ধারক একটা বর্তনীতে 2000 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগের পরে সঞ্চিত শক্তি কত? তো এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? এই ক্ষেত্রে যে ভোল্টেজ আছে এটা আছে, আমার এখানে ½ CV² দিয়ে মেইনলি মানটা বের করতে হবে, ঠিক আছে। সো এরপর একটা কথা বলা হয়েছে যে একটা ডাইইলেকট্রিক রাখলে ধারকের মান কি হয়, কে গুণ বৃদ্ধি পায়। কে একটা ডাইইলেকট্রিক রাখলে কে গুণ বৃদ্ধি পায়, অর্থাৎ এটা হচ্ছে বলা হয়েছে। সো এইখানে যতগুলো সূত্র আছে, সূত্র এবং অ্যাপ্লিকেশন অবশ্যই পারতে হবে। তড়িৎ প্রাবল্যের কেসে জিনিসটা কি, যে মান দিক নির্ণয় করতে বলে, সংযোগ সরলরেখার কোথায় প্রাবল্য শূন্য হবে, এটা একটা শর্টকাট আছে, শর্টকাটটা হচ্ছে পড়বা, ঠিক আছে। এইটা হচ্ছে ওভারঅল F/Q mg = QE। এই টাইপের ম্যাথটা কোথায় আসে, যে একটা চার্জকে তুমি একটা অভিকর্ষ বলে রাখছো, কতটুকু প্রাবল্য মানে ই কতটুকু প্রোভাইড করলে এটা ভাইসা থাকবে শূন্যে, এই টাইপ থেকে এই সূত্রটা আসে। আর এটা কি 1/4πε0 মানে K বাই হচ্ছে R²। ওকে, সো এই ব্যাপারগুলো আমাদের কাছে এখানে আসে। এরপরে হচ্ছে MCQ এক্সাম্পল, এখানে চলে আসো, যে এইটাই ওভারঅল বলা হয়েছে যে ঝুলন্ত অবস্থায় আছে বস্তুটার ভর কত কেজি, ওই যে mg = QE থেকে এইভাবে প্রশ্ন আসে। তার পাশাপাশি হচ্ছে যে দিক কোন দিকে হবে আর কি, দিকটা নির্ণয় করার যে কনসেপ্টটা সেটা হচ্ছে তোমার ক্লিয়ার রাখতে হবে। এটা একটা ভেক্টর রাশি, এটা অধ্যায় 1 থেকে আসে, 1 বলতে সেকেন্ড পেপার অধ্যায় 1 থেকে। লব্ধির প্রাবল্য শূন্য হওয়ার শর্ত এবং কোন জায়গায়, এই যে শর্টকাট টেকনিকটা, এটা হচ্ছে কিন্তু আমার শর্টকাট সিরিজটা থেকে দেখা নিও, ঠিক আছে, মেডিকেলের সময়ও করছিলাম আর কি। তড়িৎ বিভব, যেটা তড়িৎ বিভবের কেসে এটাও সেম সূত্র, W/Q। এটা একটা সংজ্ঞা আসে মেইনলি তড়িৎ বিভবের থেকে, অসীম দূরত্ব থেকে একক আধানকে আনতে কি পরিমাণ চার্জ করতে হয়, মানে আমরা কাজ করতে হয়, এটা হচ্ছে কি KQ/R। আর যদি হচ্ছে বলে W = কি Q × ΔV,
বা কিউ ইন্টু ভি, এটাই হচ্ছে কাজের পরিমাণ। এইখান থেকে সূত্র আসে। আরেকটা জায়গা থেকে আসে, ওটা একটু আর ইউতে বেশি আসে, সেটা হচ্ছে কি তোমার এই যে তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভব এদের মধ্যে যে সম্পর্ক, সেটা হচ্ছে কি ই সমান সমান হচ্ছে মাইনাস ভি বাই আর, একদম বেসিক সূত্রটা আর কি। ঠিক আছে, এটা হচ্ছে ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর ইউজুয়ালি লেখা হয়, বাট সূত্রটা আসে যে প্রাবল্য এবং বিভবের মধ্যে সম্পর্কটা কিরকম থাকে। সো এরপরে এখানে একটা কথা আছে যে এইখানে কিছু একটা টাইপের ম্যাথ আছে, বুঝছো? ধরো একটা চতুর্ভুজ বলবে, সো এইখানে বিভিন্ন চার্জ আছে, কেন্দ্রে প্রাবল্য কত হবে, এই টাইপের একটা প্রশ্ন আসে। কিংবা একটা হচ্ছে তোমার ত্রিভুজ আছে, এর ভর কেন্দ্রে তোমাকে বলবে যে এর প্রাবল্য মানে কেমন হবে, সরি বিভব কেমন হবে, শূন্য হয় কখন, এই টাইপের প্রশ্নগুলো আসে, তোমরা জানো। ধরো এখানে 2 রাখছি, +2 চার্জ, এখানে -2 চার্জ, এখানে +5 চার্জ, তাহলে এইখানে কত রাখলে এটা শূন্য হবে? তো ওভারঅল শূন্য কখন হবে যোগফল করলে? এখানে -5 রাখলে, তাহলে এই জায়গায় শূন্য হবে। এই টাইপের ম্যাথগুলো আসে। কিংবা এটা হচ্ছে কিন্তু কার কেসে বলো তো? বিভব যে ওভারঅল আমরা বলছি, পাশাপাশি হচ্ছে বিভবের কোন একটা নির্দিষ্ট বিন্দু যদি বের করতে বলে, সেক্ষেত্রে ডিরেক্টলি যোগ করার যে ম্যাথটা, এটা হচ্ছে এখান থেকে আসছে। ওকে, সো সমবিভব তল জিনিসটা কি, এর যে সংজ্ঞা, সমবিভব তলের সংজ্ঞাটা পড়বা এখান থেকে, তাইলে হয়ে যাবে। এবার আসো কুলম্বের সূত্র, তড়িৎ বল যেটা, এটা বেসিক সূত্র আর কি, কুলম্বের সূত্র থেকে আসে। দূরত্ব কত গুণ করলে কি হবে কি না হবে, এই টাইপের প্রশ্ন আর কি। ঠিক আছে, কে কিউ বাই আর স্কোয়ার কিংবা এফ এম, তোমরা এটা হচ্ছে কি এফ এম মানে কোন একটা মিডিয়ামের বল ইকুয়াল টু এফ নট বাই কে। আমি এখানে ইকুয়েশন লিখছিলাম, বাট ইকুয়েশনগুলো ভেঙে গেছে। ওই যে দেখো, দূরত্ব 3 গুণ করা হলে বল কত গুণ হবে, এটা বেসিক প্রশ্ন। এটা বেসিক প্রশ্ন ভুল করলে চান্স পাবা না, আগেই বলে দিলাম। তো পরাবৈদ্যুতিক ধ্রুবকের সাথে কি রকম ভাবে মান চেঞ্জ করে সেই জিনিসগুলো আছে। গাউসের সূত্র থেকে, গাউসের সূত্রের যে জিনিসটা, গাউসের সূত্রটা মেইনলি হচ্ছে কি আমার যে ফাই আছে, ফাই হচ্ছে কিউ বাই এপসাইলন নট, এটাই আসলে বলা হয়। কিংবা ফাই হচ্ছে ই ডট এ, অর্থাৎ তড়িৎ ফ্লাক্স এবং গাউসের সূত্র, এই যে সূত্রটার বেসিক, এই বেসিকটা হচ্ছে মাথায় রাখবো যে কি বুঝাইছে। বেসিক ফ্লাক্সের একক কি হবে, ই ডট এ, তাহলে ওইখান থেকে তুমি বের করবে, এগুলো মুখস্থ করবে না। ঠিক আছে, তড়িৎ দ্বিমেরু জিনিসটা হচ্ছে কি পি ইকুয়াল টু কিউ ইন্টু 12, এখান থেকে মেইনলি প্রশ্ন আসে যে দেখো একটা তড়িৎ দ্বিপলের জন্য তড়িৎ ক্ষেত্র দূরত্ব। সো একটা তড়িৎ দ্বিমেরুর জন্য আমার ইলেকট্রিক ফিল্ড হচ্ছে আর কিউবের ব্যস্তানুপাতিক, এইটা আসে, আর বিভব হচ্ছে আর স্কোয়ারের ব্যস্তানুপাতিক, কিন্তু তড়িৎ দ্বিমেরুর জন্য। আর কুলম্বের সূত্র হিসেবে কি ই আর স্কোয়ারের ব্যস্তানুপাতিক আর ভি আর এর ব্যস্তানুপাতিক, এটা হচ্ছে কুলম্বের সূত্র। এটা তড়িৎ দ্বিমেরুর কেসে এই ধরনের কিছু তাত্ত্বিক পড়া আসে। অধ্যায় 3-এ চলে আসলাম। অধ্যায় 3-এ এবার কি পড়বো? 3-এ পড়বো হচ্ছে আমাদের কাছে চলতড়িৎ যেটা, সেটা। তো চলতড়িতের কেসে ব্যাপারটা বুঝে ফার্স্টে, তড়িৎ ক্ষমতা ব্যয়িত শক্তি বিল হিসাব করতে বলে অনেক বেশি। তো এই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, কিভাবে ক্ষমতা বের করতে হয়, এই যে সূত্রটা আছে সেখান থেকে। তারপরে হচ্ছে ক্ষমতা সবগুলো সূত্র পড়বা, ঠিক আছে? এবং কিলোওয়াট আওয়ারের সাথে কিভাবে ইউনিটের হিসাব করা, অবশ্যই এই টাইপের যে ম্যাথগুলো সেগুলো হচ্ছে করে যাবে। ওকে, এই টাইপের হচ্ছে ম্যাথগুলো আসে সার্কিট থেকে, সেটা করে যাবে। দেখো 100 ওয়াটের 5টা বাতি 8 ঘন্টা চললে কি পরিমাণ হয় আর কি। এবং দেখো এই টাইপের প্রশ্ন তো জিএসটি 22-23-এ আসছে। ওভারঅল তুমি একটা অধ্যায় সবচেয়ে বেশি প্রশ্ন এখান থেকে আসে। সো এইটা হচ্ছে অ্যানালাইসিস। এবং তোমাদের আমি আগেও বলছি যে অ্যানালাইসিস থেকে যে 100% কমন আসবে এমন না জিনিসটা কিন্তু। ঠিক আছে, অ্যানালাইসিস থেকে কমন আসবে এবং তুমি যদি সেটা পারো তোমার র্যাঙ্ক খুব ভালো আসবে। কথা হচ্ছে এটা কেন, কারণ কিছু তো আনকমন প্রশ্ন দিবেই। আনকমন প্রশ্ন দেখে তুমি যদি ঘাবড়ায় যাও আর এই সহজগুলো তুমি আইডেন্টিফাই না করতে পারো, চান্স ওইখানে মিস করবে, কম পড়ার কারণে না। এগুলো বেশি ভালো মতো করে যাবে, এরপরে যদি বেশি পড়তে চাও ভালো, তোমার র্যাঙ্ক আরও আগাবে, দ্যাটস ইট। ওকে, বিওটির হিসাবগুলো গ্যালভানোমিটারের ক্ষেত্রে শান্ট বা পাল্লা বৃদ্ধি, যেটা ম্যাথটা বুঝবা আর কি। এই যে পাল্লা বৃদ্ধি যদি করতে যাও, এস সমান সমান জি ডিভাইডেড বাই n-1, গ্যালভানোমিটার দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে, শান্ট দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে। ঠিক আছে, এই অ্যামিটারের কেসে আসলে কিরকম আসবে এটা সেটা বলা হয়েছে অ্যামিটারের কেসে। ঠিক আছে, সো এই হচ্ছে ওভারঅল কথা। কিভাবে পড়তে হবে ওইটা ওভারঅল তোমার এখানে বলে দিছি। পাল্লা যদি n গুণ হয় তাহলে কত হবে আর কি। রোধের সমবায় তুল্যরোধ, ওই রোধের সমবায় বের করতে হয়, তুল্যরোধ রিলেটেড যেটা। সহজ কথা হচ্ছে রোধের সমবায় যেটা, ওই বেসিক সূত্র, বেসিক চার্ট, সেটা এঁকে তোমাকে হচ্ছে করতে হবে। ঠিক আছে, তুল্যরোধ দেয়া থাকবে, একটা ফিগার দেয়া থাকবে, সেখান থেকে তুল্যরোধ বের করা, বেসিক যে ম্যাথগুলো ওইগুলোই হচ্ছে করবে আর কি এখান থেকে। নির্ভরশীলতা, আপেক্ষিক রোধ এবং হচ্ছে পরিবাহিতা যেটা। সো এই ক্ষেত্রে হচ্ছে যে জিনিসটার নির্ভরশীলতা মানে তাপমাত্রা বাড়ালে কি হবে, দৈর্ঘ্য বাড়ালে কি হবে, কত গুণ বাড়বে, তাই না? n গুণ দৈর্ঘ্য বাড়ালে n স্কোয়ার গুণ হবে। তারপরে তোমার ক্ষেত্রফলের সাথে সম্পর্ক কি, উপাদানের সাথে সম্পর্ক কি, এই টাইপের কথা। আপেক্ষিক রোধের ক্ষেত্রেও বলবা যে শুধুমাত্র তাপমাত্রা আর উপাদানের উপর নির্ভর করবে আপেক্ষিক রোধ, এই টাইপের কথাগুলো এখানে আসে। পরিবাহিতার ক্ষেত্রে এই জিনিসগুলো ওভারঅল পরিবাহিতার যে সূত্রটা মাথায় রাখবা, তাইলে হচ্ছে হবে যে নতুন আর কি রকম হবে, অন্যান্য কিছু কেমন হবে। ঠিক আছে, বস্তুর আপেক্ষিক রোধ কোন বিষয়ের উপর নির্ভর করবে, এই টাইপের কথা হচ্ছে এখানে আসবে। ওই যে বলছিলাম, তোমাদের অলরেডি বলছে, এই টাইপের প্রশ্নই আসলে ওভারঅল আসে। উইটস্টোন ব্রিজ নীতি যেটা আমাকে বলা হয়, উইটস্টোন ব্রিজ নীতির ক্ষেত্রে ওই যে মনে আছে যে কখন সাম্যাবস্থায় আসবে, এই যে এরকম থাকতো, এরকম থাকতো, তখন তোমরা কি বলতো, পি বাই কিউ ইকুয়াল টু হচ্ছে আর বাই এস, তখন মাঝখান থেকে কারেন্ট যাবে না, এই টাইপের কথাগুলো বলা হয়। এবং এখান থেকে প্রশ্ন কিরকম আসে আমি তোমাকে বলি, তোমাকে বলবে যে পি বাই কিউ সমান আছে, আর বাই এস সমান না, তাহলে আর বাই এস এর সাথে তুমি কতটুকু তোমার হচ্ছে সমান্তরালে রোধ যুক্ত করবা, কিংবা
এস এর সাথে কতটুকু তুমি শ্রেণীতে যুক্ত করবা যেন সাম্য অবস্থায় থাকে। তো সেই ক্ষেত্রে একটার অনুপাত বের করে এস এর ফাইনাল অনুপাত বের করবা, দেন অন্যান্য কাজ করবা। তোমরা আশা করি এতদিন এই ম্যাথগুলো করে ফেলছো, জাস্ট বলে দিলাম এই জিনিসগুলো করবা আর কি। যে সাম্যাবস্থায় গ্যালভানোমিটার প্রবাহের মান কেমন হবে, শূন্য হবে। তো তড়িৎচালক বল, প্রান্তীয় বিভব, অভ্যন্তরীণ রোধ, সেক্ষেত্রে হচ্ছে ওই যে আমরা জানি কি যে ই সমান সমান হচ্ছে আমাদের কাছে ভি প্লাস আই আর, এই যে সূত্রটা আছে এইখান থেকে আসলে মেইনলি তোমাকে ওভারঅল বের করতে বলে যে বর্তনী খোলা অবস্থায় দুই প্রান্তে বিভব পার্থক্য করছে তড়িৎচালক শক্তি সমান, খোলা অবস্থায় কারেন্ট শূন্য, তাই হচ্ছে ই সমান সমান ভি, ওভারঅল ওইখানের কথা আর কি। সো কারশফের সূত্রের ক্ষেত্রে বেসিক সূত্র মাথায় রাখবা, যে সূত্রগুলো প্রথম সূত্র কোনটা, দ্বিতীয় সূত্র কোনটা, এবং কিছু তোমাকে ওই যে চার্ট দিয়ে দিবে যে ধরো 3 4 5 এখান থেকে কতটুকু বের হবে, এই টাইপের যে কথাগুলো সেটা হচ্ছে পড়বা, ঠিক আছে। সো এরপরে হচ্ছে আমাদের কাছে কোথা থেকে পড়তে হবে এটা বলছে, তারণ বেগ, প্রবাহ বেগ, ঘনত্ব, জাস্ট সূত্র পড়বা। সূত্রগুলো পড়লে তোমার ওভারঅল চলে আসবে তারণ বেগ কোনটা, প্রবাহ ঘনত্ব কি, সূত্রগুলো পড়লে ওভারঅল পেয়ে যাবা কোনটা ভেক্টর রাশি, কোনটা হচ্ছে আমাদের কাছে স্কেলার রাশি। এখন এতটুকু যে অংশ আছে এটা চাইলে স্কিপ করতে পারো, দেখো অলরেডি টাইম ল্যাপস করা আছে, টাইম স্ট্যাম্প করা আছে এখানে, মেইনলি হচ্ছে টাইম স্ট্যাম্প করা আছে 4 5 6 কখন পড়বা, যদি তোমার আগে পড়া থাকে কিংবা তোমার যদি শর্ট সিলেবাস বেশ ভালোভাবে শেষ করা থাকে তখন। যদি একান্তই কিছু শিখতে চাও খুব ডিটেইলসে না, শুধুমাত্র এই যে সূত্র যেগুলো লিখছি সূত্রগুলো পড়ে যাবা, সূত্রগুলো অ্যাপ্লিকেশন আর কি, আর কিছুই না। সো চৌম্বকের কেসে যেটা আমাদের কাছে বলা হয়, চৌম্বকের কেসে হচ্ছে এখন 20 21 ফুল সিলেবাস ছিল, এখান থেকে আসছে, সমস্যা নেই। সো চৌম্বকের ক্ষেত্রে এই যে চৌম্বক বল কেমন থাকবে, কি থাকবে, এগুলোর অ্যাপ্লিকেশন আসে, চার্জ দেওয়া থাকবে, বেগ দেওয়া থাকবে, জাস্ট সূত্রের অ্যাপ্লিকেশন। ভার্সিটি এক্সামগুলোতে ফুল সিলেবাসে যদি তুমি আসে সূত্রের অ্যাপ্লিকেশনগুলো ওভারঅল আসে, তুমি ওভারঅল দেখলেই বুঝবা। ভূচম্বকের উপাদান, এখানে কিছু তাত্ত্বিক পড়া আছে, তাত্ত্বিক পড়া পড়বা আর কি, যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে হেলে আছে, তারপরে হচ্ছে এই যে আনুভূমিক অংশগুলো আছে মান কেমন হবে, বিচ্যুতি কোণ কত থাকবে কি না থাকবে, বিনতি কোণ কত হবে, ঠিক আছে, চৌম্বক ক্ষেত্রের পূর্ণমান কত, এইগুলো হচ্ছে ওভারঅল এই সূত্রগুলো থেকে আসে, জাস্ট সূত্রের অ্যাপ্লিকেশন। মানে তুমি যদি সূত্র বুঝতে পারো এগুলো হচ্ছে পারা সহজ। শুধুমাত্র জিএসটিতে প্যাঁচায় হচ্ছে কিছু টাইমে সার্কিট নিয়ে, কিছু টাইম তোমার হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা নিয়ে, যেগুলো আমাদের বেসিক বারবার পড়ি, বাট এইগুলো থেকে যে ডিরেক্টলি সূত্র আসে খুব অ্যাডভান্টেজ আর কি। চৌম্বক পদার্থের শ্রেণী বিভাগ অনেক বেশি প্রশ্ন আসে, ফেরক চৌম্বক কোনটা, প্যারাচুম্বক কোনটা, ডায়াচুম্বক কোনটা, ঠিক আছে, এইগুলো হচ্ছে ওভারঅল বলে কুড়ি তাপমাত্রা জিনিসটা কি, সংজ্ঞাগুলো তোমাকে পড়তে হবে, ঠিক আছে। তড়িৎ বাহী তারের উপর চৌম্বক বল কি হবে, একটা তড়িৎবাহী তার আছে তার উপর চৌম্বক বলের মানটা কেমন হবে, এটাকে আমরা বলি বিল সাইন থিটা, সূত্র আছে কিছু। বা দুইটা তার আছে, তোমাকে প্রশ্ন করবে দুইটা একই দিকে গেলে কি হবে, একই দিকে গেলে আকর্ষণ করবে, বিপরীত দিকে গেলে বিকর্ষণ করবে, এই টাইপের কথা, এবং মধ্যবর্তী বল কেমন হবে সেটা হচ্ছে বলা হয়েছে। এটা হচ্ছে দুইটা তারের কথা বলা হয়েছে আর কি, সেই ক্ষেত্রে কিরকম এই লিখে দিছে, বিপরীত দিকে হলে বিকর্ষণ হবে। চৌম্বক ফ্লাক্স, ফ্লাক্স ঘনত্ব, তড়িৎ ফ্লাক্স ঘনত্ব তো পড়ছো তাই না, এখানে চৌম্বক ফ্লাক্স ঘনত্ব মেইনলি হচ্ছে আসে। তো আমরা জানি যে তড়িৎ ফ্লাক্স ই ডটে, এটা বি ডটে, ঠিক আছে, এ ভেক্টর ডট বি ভেক্টর বা বি ভেক্টর ডট এ ভেক্টর, ওভারঅল এই কথাগুলোই হচ্ছে ওভারঅল এখানে আসে। বায়ট-সাভার্ট সূত্র চৌম্বক ক্ষেত্র, বায়ট-সাভার্ট সূত্র জিনিসটা হচ্ছে কি, এবং এটার ক্ষেত্রে সূত্রগুলো কিভাবে কাজ করে। বায়ট-সাভার্ট সূত্র হচ্ছে একটা আসবে বৃত্তাকার তারের ক্ষেত্রে, একটা আসবে লম্বা তারের ক্ষেত্রে, এগুলো তোমাকে বের করতে পড়তে পারবে। দেখছো নিচের কোনটা বায়ট-সাভার্ট সূত্র, জাস্ট সূত্র চাইছে এখানে। সো হল প্রভাব, হল ভোল্টেজ, হল প্রভাব জিনিসটা কি, হল ভোল্টেজ সূত্রটা কি, দেখো কিছু না বললে সূত্রটা পড়তে পারো, খুব কাজে দিবে আর কি। এই যে দেখো সব কিছু তোমাকে দিয়ে দিবে, লাস্টে বলবে হল বিভবের মান বের করো। ওকে, সো এই সূত্রটা বসাইলেই চলে আসবে। সো এইভাবে আসলে প্রশ্নগুলো আসে। আর ওভারঅল হল বিভবের ক্ষেত্রে কি কি বের করা যায়, প্রকৃতি সংখ্যা বের করা যায় সেটা। তড়িৎচুম্বকে আবেশ ও পরিবর্তী প্রবাহ, এইটা হচ্ছে আমরা এই কনসেপ্টটা আমাদের তো শর্ট সিলেবাস ছিল 22 ব্যাচে, বাট আমরা এই কনসেপ্টটা বাস্তবিক পক্ষে সত্যিকার অর্থে যখন ক্লাস 10-এ ছিলাম, আমরা তো এসএসসির বলতে পারো লাস্ট ফুল সিলেবাস ছিলাম 25 ব্যাচের আগে, এসএসসি 20 ছিলাম আমি। সো তখন আমাদের এইগুলো পড়া হইতো, তখন বেশ অ্যাডভান্টেজ পাইছি। এইচএসসি যদি আমি যখন মেডিকেল মানে প্রিপারেশন নিচ্ছিলাম তখন। সো এখানে কি আসে, দিক পরিবর্তী প্রবাহ এবং ভোল্টেজের কেসে। সো এই ক্ষেত্রে তোমার যেটা আসে যে কিছু সমীকরণ আসে দিক পরিবর্তী প্রবাহ, মানে এসি কারেন্টের সমীকরণগুলো। এসি কারেন্টের সমীকরণে তুমি হচ্ছে 3 ধরনের মান পাবা, আরএমএস মান, অ্যাভারেজ মান, এবং তোমার হচ্ছে ম্যাক্সিমাম মান। সো এদের মধ্যে সম্পর্কটা দেখবে, এর মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক। তারপরে এই যে এসি কারেন্ট যে সাইন ওয়েভ মাইনা চলে, তো এটা সূত্রটা হচ্ছে এরকম, ওই এসএইচএম এর মতো, সরল সঞ্চিত স্পন্দন গতির মতো। সো এখানে ওই যে ওভারঅল বলা হয়েছে যে পরিবর্তী বর্তনীর প্রবাহ মাত্রা শীর্ষমান 5 এমএম, গড় বর্গের বর্গমূল কত, মানে হচ্ছে তোমাকে এখানে শীর্ষমান দিছে, চাইছে হচ্ছে আরএমএস মান। তাহলে এই যে দেখো 5 ইন্টু এই দেখো 5/√2, এটা করলেই কিন্তু মান চলে আসবে 5/1.4, 1.5 সামথিং, প্রায় তোমার 2-3 কাছাকাছি একটা মান আসবে। সো এটাই বলছে আর কি। ওকে, 1.5 ইন্টু 3, 4.5, দেন 3 সামথিং। সো এইগুলো আর কি ওভারঅল বলে। স্বকীয় পারস্পরিক আবেশ, এই স্বকীয় পারস্পরিক আবেশ হচ্ছে কিভাবে কাজ করে, এগুলোর মেইনলি এখানে কিছু কথাবার্তা তুমি ওভারঅল এখানে পাবা, সূত্রগুলো পড়বা, তাইলেই হচ্ছে হয়ে যাবে, ঠিক আছে।
এটা সূত্রের ম্যাথ আসছে ডিরেক্টলি। এবার আসা হচ্ছে ট্রান্সফরমারের কেসে জিনিসটা, ট্রান্সফরমারের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই যে এটা কিন্তু বিভব প্রাবল্য না, বিভব, পাক সংখ্যা এবং তড়িৎ প্রবাহ এদের মধ্যে একটা দেয়া থাকে আরেকটা বের করতে বলে। এই যে তুমি দেখো একটা আদর্শ ট্রান্সফরমারের মুখ্য কণ্ডলীর পাক সংখ্যা দিয়ে রাখছে, মানে এন দিয়ে রাখছে, এন পি আর হচ্ছে এনএস দেয়া আছে। এরপরে বলছে 200 এবং 100 দেয়া আছে, তাহলে কি মুখ্যের, আচ্ছা এনপিএনএস দেয়া আছে 200 আর 100। এরপরে চাইছে মুখ্য কুণ্ডলীতে 50 ভোল্ট ডিসি প্রয়োগ করলে গৌণ কুণ্ডলীতে কত বিভব পাওয়া যাবে। সো এখানে সেম ভাবে কি করবা, বিভব বলছে তাহলে এখানে হবে ভিপি বাই ভিএস। তো এখান থেকে তোমাকে গৌণ কুণ্ডলীতে কত বিভব, মানে ভিএস চাইছে, ভিপি দেওয়া, এনপি দেওয়া, এনএস দেওয়া, এইগুলোই হচ্ছে বলার কথা, খুব সহজ আর কি। তড়িৎচুম্বকীয় আবেশের সূত্র যেটা, তো এখন কিন্তু এগুলো যদি কেউ পড়তেও চাও কনসেপ্ট না, সূত্র যা, সূত্র যেন বুঝলে যে এটা 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 বলে, এটার নাম এটা, এমনি অ্যাপ্লিকেশন করতে হয়, ঠিক আছে। তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে যে সংরক্ষণশীলতা সূত্র মেনে চলে, লেন্সের সূত্র জিনিসটাকে এটা দেখবা আর কি, যে লেন্সের নীতি কি ব্যাখ্যা করে, শক্তি সংরক্ষণশীলতা, এই প্রশ্নটাই আসে এখান থেকে। তড়িৎ যন্ত্র ক্ষমতার কেসে এটা ওই আগের মতো ক্ষমতা, যে আইআরএমএস, আই স্কোয়ার আর ছিল আগে, এখন আরএমএস মানে হচ্ছে এই শীর্ষ মানের ক্ষেত্রে যেটা আসবে ওভারঅল। এটা জ্যামিতিক আলোক বিজ্ঞান চলে আসে, জ্যামিতিক আলোক বিজ্ঞানে আমাদের কাছে আসে হচ্ছে প্রথমে প্রতিসরাঙ্ক, ঠিক আছে, দুইটা মাধ্যম দেওয়া আছে, তার প্রতিসরাঙ্ক কিভাবে আমরা বের করতে পারি। সো এখানে দুইটা সূত্র আছে, তোমরা একটু কনফিউজড হয় না এটার সাথে। সো কি হয়েছে, মিউ বি আর হচ্ছে এ এর পার্সপেক্টিভ, এটা হবে মিউ বি বাই মিউ এ, মানে বি মাধ্যম আর এ মাধ্যমের যে ঘনত্ব সেটা, কিংবা এটাকে আলোর বেগে লেখা যায় সি এ বাই সিবি, মানে এটা উপরে বি থাকলে আলোর বেগ নিচে। আর এটা হচ্ছে সংকট কোণ, সাইন থিটা সি ইকুয়াল টু হচ্ছে 1 বাই, ঠিক আছে, মিউ অফ বি বাই এ, অর্থাৎ 1 বাই প্রতিসরাঙ্ক যদি করি আমি আমার সংকট কোণ পেয়ে যাবো, যেখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কোণ হয়। সেই যে দেয়া আছে দুইজনের প্রতিসরাঙ্ক, কাচের সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক কত হবে, সেইভাবে তোমার প্রশ্নগুলো আসে। সো আলোর বেগ মানে চিন্তা করবো অলওয়েজ এরকম, প্রতিসরাঙ্ক মানে ঘনমাধ্যম, আর ঘনমাধ্যমে অলওয়েজ তোমার হচ্ছে আমরা বলি কি প্রতিসরাঙ্ক মানে ঘনমাধ্যম, ঘনমাধ্যমে বেগ কম হবে। ওকে, সো এটা জানি না এটা হচ্ছে বারবার কেন হচ্ছে এখানে আসতেছে। এবার আসা হচ্ছে যে লেন্সের ক্ষমতা খুব বেশি আসে, বুঝছো, লেন্সের ক্ষমতা জিনিসটা হচ্ছে ফোকাস দূরত্ব 1 বাই ফোকাস দূরত্ব এটাই, কিংবা মিউ মাইনাস ওয়ান, 1 বাই আর ওয়ান মাইনাস আর টু, এটা। তো এই যে ফোকাস দূরত্বের কথা বলা হয়েছে, তারপরে হচ্ছে এখানে সূত্রটা আসে যে পি সমান সমান পি ওয়ান প্লাস পি টু, ঠিক আছে। আর হচ্ছে এখানে কথা একটু এটা ভেঙে গেছে, আমি তারপরে এটার ফর্মেটটা ঠিক করে দিচ্ছি, 1 বাই এফ, যেটা ওভারঅল মানে যখন তোমার দুইটা লেন্স একসাথে যুক্ত করা হয় তখন কিরকম আর কি অবস্থা থাকে সেটা। দেখো দুটো উত্তর লেন্সকে বড় সংস্পর্শ রেখায় মিলিত ফোকাস দূরত্ব কত হবে, এফ বিশিষ্ট যেটা, তাহলে কি হবে, ওই যে বলছিলাম কিছু সমবায়টা হচ্ছে যদি এরকম থাকে 1 বাই এফ প্লাস 1 বাই এফ বাই 2 হয়ে যাবে আর কি, ওই সমান্তরাল রোধের মতো। প্রিজমের কেসে, প্রিজমের ন্যূনতম হচ্ছে বিচ্যুতির কেসে কিছু প্রশ্ন আসে। সো ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে মিউ এর সূত্রটা হচ্ছে এটা, মিউ এম এর সূত্রটা হচ্ছে এটা, ঠিক আছে। তারপর একটু ফরম্যাট করে আবার ফাইনালি দিয়ে দিচ্ছি তোমাদের, এটা সমস্যা। সো জাস্ট সূত্রগুলো বসাইলে তোমার এখানে চলে আসবে বিচ্যুতি কোণের মান কত আসে। দর্পণ প্রতিবিম্ব গঠন যেটা, সো দর্পণ প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে এটা আসলে আসে কিভাবে, এখানে আমি তোমাকে বলি, এখানে তোমার হচ্ছে এটা ওভারঅল এখানে আমি ঠিক করছিলাম বাট পিডিএফ করার পরে ভেঙে গেছে আর কি। সো 1 বাই ভি প্লাস 1 বাই ইউ ইকুয়াল টু 1 বাই এফ, এখান থেকে ফোকাস দূরত্ব দেওয়া থাকে, এটা হচ্ছে তোমার বস্তুর যে দূরত্ব সেটা, এটা প্রতিবিম্বের দূরত্ব। সো এটা একটা থেকে আরেকটা বের করতে বলে তোমাকে ওভারঅল। ওকে, তারপরে এই যে এখানে অবতল দর্পণ থাকে, উত্তল লেন্স থাকে, কি ধরনের তোমার প্রতিবিম্ব গঠন করে, কি নেচারের, এটা একটু এক্সট্রা পড়া, অনেক বেশি এক্সট্রা পড়া, এখন যদি মাথায় কাজ না করে দরকার নেই এই এত বেশি এক্সট্রা পড়া, ঠিক আছে। আলোক যন্ত্র দৃষ্টির ত্রুটি, এটা কম পড়ে, এটা খুব বেশি আসলে আসেও না রিসেন্ট টাইমে, এগুলো নিয়ে তোমার তো সমস্যা নাই, ঠিক আছে। ওভারঅল জাস্ট সূত্র তুমি যদি একটু রিডিং মারো বুঝবা আর কি, বাট এখানে কিছু বুঝাইতে হলে তোমার কিছু কনসেপ্ট আমার বলা লাগবে, যে কোনটা ন্যূনতম দৃষ্টি, কোনটা হচ্ছে দীর্ঘ দৃষ্টি, এটা। এরপরে যেটা আছে এগুলো তোমাদের বেশি আসে, সেটা হচ্ছে কোনটা, সেটা হচ্ছে আমাদের কাছে ভৌত আলোক বিজ্ঞান। ভৌত আলোক বিজ্ঞানের কাছে ইয়াং এর দ্বিতীয় পরীক্ষা ব্যতিচার থেকে প্রশ্ন আসে, সেই ক্ষেত্রে তোমার ওই যে ডোরা ব্যবধান, ডোরা প্রস্থ, এবং এইটা তোমার হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সাথে, যেরকম আমি লাল আলো ব্যবহার করলে প্রস্থ বেশি, নাকি তোমার কম বেগুনি আলো ব্যবহার করলে প্রস্থ বেশি হবে, এইগুলো কিন্তু সূত্র থেকে ডিরেক্টলি পারবে, অর্থাৎ সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্কগুলো, দূরত্ব কমাইলে কি হবে, দূরত্ব বাড়াইলে কি হবে, এই টাইপের প্রশ্নগুলো ওভারঅল তোমার এখানে চলে আসবে, ঠিক আছে। যেরকম দেখো এরপরে বলা হয়েছে ইয়াং এর দ্বিতীয় পরীক্ষায় এনতম অন্ধকার ডোরা সৃষ্টিকারী তরঙ্গদের দশা পার্থক্য কোনটা, অর্থাৎ অন্ধকার ডোরা সৃষ্টিকারী দশা পার্থক্য কি হয়, 2n প্লাস 1 পাই, আর যেগুলো উজ্জ্বল সেগুলো 2n পাই হয়। এগুলো হচ্ছে বেসিক যে শর্ত উজ্জ্বল অবস্থা সৃষ্টি করার, অন্ধকার অবস্থা সৃষ্টি করার, ঠিক আছে। কখন গঠনমূলক হবে, কখন ধ্বংসাত্মক হবে, এটা তোমাকে পড়তে হবে। তড়িৎচুম্বকের তরঙ্গ বর্ণালী, সেক্ষেত্রে কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম, তোমাকে বলবে কোনটার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কোনটার তরঙ্গ দৈর্ঘ্য কম, কোনটার কম্পাঙ্ক বেশি, কম্পাঙ্ক কম, একটা একটা উল্টা আর কি। সো এখানে আলোর বেগ কিভাবে বের করা তুমি সেটার কথা বলা হয়েছে, সি সমান সমান ভি ল্যামডা যেটা, সেটা ই সমান সমান এইচ নিউ বা এইচ সি বাই ল্যামডা ওভারঅল। ওকে, সো এই ব্যাপারগুলো হচ্ছে এখানে আসছে।
দশা পার্থক্য এবং পথ পার্থক্যের কেসে যে জিনিসটা, ওভারঅল দশা পার্থক্য পথ পার্থক্যের কেসে যে সূত্রটা আসবে সেটা যে 2π/λ × x, এখানে তোমার পরিচিতি দেয়া আছে সবগুলোর, জাস্ট একটা আরেকটা থেকে। এটা খুব কমন একটা প্রশ্ন, কালকে তোমাদের তরঙ্গের অধ্যায়ে আমি দেখাইছি, যেটা তোমাকে পড়তে হবে। বা তার পাশাপাশি হচ্ছে এখানে কিছু অবর্তন গ্রেডিং এর প্রশ্ন আসবে, জাস্ট সূত্রগুলো পড়বা, কখন চরম কখন অবম, ঠিক আছে। ওইখান থেকে ওভারঅল তোমার প্রশ্ন আসে যে একটা চিরের প্রস্থ দেয়া আছে, আলোকে আলোকিত করা হচ্ছে, তার তরঙ্গ দৈর্ঘ্য দেয়া আছে, কেন্দ্রীয় চরম উভয় পাশে প্রথম ক্রম অবনগুলোর মধ্যবর্তী কৌণিক দূরত্ব কত হবে, ঠিক আছে। এইটা কিন্তু একটু এটিপিক্যাল প্রশ্ন, আমি বলে রাখি, এটা তোমার ডিরেক্টলি সূত্র থেকে করা একটু সমস্যা, একটু এটিপিক্যাল প্রশ্ন, ঠিক আছে। এটা একটু এটিপিক্যাল প্রশ্ন, এগুলো থেকে আসছে, বাট এটিপিক্যাল প্রশ্ন আর কি, যে একটু স্কিপ করার মতো এটা প্রশ্নটা, যদি তোমরা কেউ করতে চাও। বাট ওভারঅল কনসেপ্টটা পড়লে, মেইন ক্লাস থাকলে আমি তোমাদের এটা বুঝাই দিতাম, বাট এটা কিন্তু আসছে এই কনসেপ্ট থেকে। এটা ডিরেক্টলি সূত্রে বেস বসাইলে একটু সমস্যা হয়। সমাবর্তন বলার আমরা ব্রুস্টারের সূত্র কি, ম্যালাসের সূত্র কি, ঠিক আছে। সমাবর্তন কোনটা, সংজ্ঞা কি, কার সমাবর্তন কত, ওকে, এই হচ্ছে কথা। কার সমাবর্তন সম্ভব নয়, সমাবর্তন দ্বারা কি প্রমাণ করা হয়, আলোর 8 তরঙ্গ প্রমাণ করা হয়, এই টাইপের কথাগুলো হচ্ছে এখানে আসে। আলোর বিভিন্ন তত্ত্ব এবং হচ্ছে আলোকবর্ষ। এক আলোকবর্ষ জিনিসটাকে, আলোকবর্ষ কিসের একক, সময়ের একক না, আলোকবর্ষ হচ্ছে দৈর্ঘ্যের একক, এই কথাটা হচ্ছে অনেক বেশি আসে। অধ্যায় 8 হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, ফোটনের শক্তি ভরবেগ। তো ফোটনের যে শক্তি আছে E সমান hc/λ, পি সমান হচ্ছে কি, পি সমান E/c, ঠিক আছে, পি সমান হচ্ছে কি E/c বা হচ্ছে h/λ, ওকে। সো এটা হচ্ছে ওরা বলে দিচ্ছে, আমি তোমাদের ফাইনালি যে ফাইলটা দিব এইগুলো একটু এডিট করে দিচ্ছি আর কি, ঠিক আছে। আবার আমি যখন পিডিএফ দাঁড়াইছি, ডক ফাইলে সমস্যা ছিল না, এখন দেখতেছি যেরকম লাইন ভাগ হয়নি। সেইভাবে গাণিতিক সমস্যা ওভারঅল আসে, দেখো যে শক্তি দিয়ে রাখছে, তরঙ্গ দৈর্ঘ্য মানে hc/λ, তোমাকে এখানে ল্যামডা বের করতে বলছে। ওভারঅল এক্সামে সবই বারবার ঘটনা হচ্ছে ক্যালকুলেশনের সমস্যা ফেস করবো, সো এইগুলো একটু দেখে রাখবা ডেফিনেটলি। আলোক তড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে যে hf মাইনাস হচ্ছে w0, তারপর হচ্ছে w0 সমান hf0, ঠিক আছে, মানে সূচন কম্পাঙ্কের ক্ষেত্রে hc/λ0, ek সমান ev0, ওকে। এই হচ্ছে ওভারঅল কথা। সো কখন বের হবে, কোন ধাতুর ক্ষেত্রে ভালো কাজ করে, মৃতক্ষার ধাতু নাকি হচ্ছে আমাদের কাছে যেগুলো আছে আমাদের কাছে ক্ষারধর্মী ধাতু, নাকি তোমার হচ্ছে কোনটা একদম গ্রুপ 1 এর যেগুলো আছে সেটার ক্ষেত্রে। সো গ্রুপ 1 এর ক্ষেত্রে আমরা বেশি দেখতে পাই, তাই না, ওইগুলো হচ্ছে দেখতে পাই। সোডিয়ামের ক্ষেত্রে বেশি দেখতে পাই, কি ধরনের আলো পড়লে হবে। ভরের আপেক্ষিকতার ক্ষেত্রে জিনিসটা, ভর কিভাবে বাড়ে এবং কখন 2 গুণ হয় বা কখন অর্ধেক হয়, এই টাইপের বেগগুলো পড়া ইম্পর্টেন্ট। √3c/2 এই সময় হচ্ছে ভর দ্বিগুণ হয়, দৈর্ঘ্য অর্ধেক হয়, তারপরে তোমার সময় দ্বিগুণ হয়, একদম মুখস্থ এটা, ঠিক আছে, এটা একদম মুখস্থ রাখতে হবে। কাল দীর্ঘায়ন কখন হবে, ওই সেম কথা। দেখো তো মহাশূন্যে 2 দিনের অতিবাহিত হইলে 4 দিন হবে, ডাবল যে হিসাবগুলো √3c/2 একদম মুখস্থ, 2.6 আর কি আসবে। দৈর্ঘ্য সংকোচনে এই অর্ধেকের হিসাবগুলোই আসবে। দেখো দৈর্ঘ্য বরাবর থাকলে স্থির ভরের কখন 2 গুণ হবে, এই 2 গুণ রিলেটেড বলছে, √3c/2 এর হিসাব আসবে এখানে, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের কাছে বলা হচ্ছে, এটা মনে হয় দাঁড়াও, দৈর্ঘ্য বরাবর গতিশীল একটা ভার্নিয়ার স্কেলের ভর এর স্থির ভরের, আচ্ছা ভরের কথা বলছে, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য কত মিটার হবে, দেখো ভর যদি দ্বিগুণ হয় দৈর্ঘ্য হয়ে যাবে অর্ধেক, আগে 1 ছিল এখন হাফ হয়ে গেছে, এই হচ্ছে কথা আর কি। দৈর্ঘ্য সংকোচন বুঝতে পারছো, এইগুলাই কিন্তু, এগুলো যদি রাখো না, এই ট্রিক্সগুলো মাথায় রাখলে সুবিধা হবে। ডি ব্রগলির তরঙ্গদৈর্ঘ্য, এটা কি হবে h/p বা h/√2me, নিচে কে থাকবে, ∂x.∂p হচ্ছে h/4π এর বড় হবে, এটা হচ্ছে কোনটা আমাদের কাছে, অনিশ্চয়তা নীতি। সো অনিশ্চয়তা নীতি থেকে না ডিরেক্টলি অনিশ্চয়তা নীতি ডিরেক্টলি আস্ক করে, খুব একটা ম্যাথমেটিক্যাল আসে না। ভর শক্তি সমীকরণের ক্ষেত্রে E = mc², এটা ডিরেক্টলি বলে কি পরিমাণ শক্তি, আর 1 amu কি পরিমাণ আমাকে এনার্জি দেয়, 931 অনেক জায়গায় দেওয়া আছে, অনেক জায়গায় 933 এর মধ্যে দেওয়া আছে, মানে 931 থেকে 33 মেগা ইলেকট্রন ভোল্টের কাছাকাছি একটা মান দেয়, ঠিক আছে। এই যে দেখো এটা হচ্ছে অ্যাকুরেটটা আর কি আসে। সো ইলেকট্রন ভোল্ট থেকে জুলে কিভাবে কনভার্ট করতে হয় এটা। এবার পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। তেজস্ক্রিয়তা, অর্ধায়ু, গড়ায়ু, মাস্ট। যে তেজস্ক্রিয়তা কিভাবে বের করব, অর্ধায়ু কিভাবে বের করব, গড়ায়ু কিভাবে বের করব, মাস্ট। এবং আরেকটা ওয়ে আছে কিন্তু, ওই যে মনে আছে 1, তারপরে হচ্ছে হাফ, তারপরে 1/4, কয়টা অর্ধায়ু গেছে এখানে, একটা দুইটা, এইভাবে যে আমরা শর্টকাট দিয়ে হিসাব করি না, ওইটা অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক আছে। সো ওভারঅল এইটা যে টি হাফ হচ্ছে 0.693/2, টাউ হচ্ছে 1/λ, এন সমান হচ্ছে n0 1/2 n, এটা কিন্তু শর্টকাটের সাথে আসছে। সো কোনো তেজস্ক্রিয় মৌলের যে 1/16 হইলে 2 ঘন্টা পরে, মানে কি 1, 1/2, 1/4, 1/8, 1/16, তার মানে কয়টা গেছে অর্ধায়ু, একটা, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা হয়েছে তোমার হচ্ছে 2 ঘন্টা, তাহলে একটা অর্ধায়ু হবে 30 মিনিট, শেষ। এইভাবে যদি করো না তাহলে দেখবো হচ্ছে খুব ফাস্ট হচ্ছে বের করতে পারবা, ঠিক আছে। নিউক্লিয় ফিউশন
সংজ্ঞা কি, ফিশন কি, ফিউশন কি, সংজ্ঞা ভালো মতো বলবা। ফিউশন মানে মিলানো, ফিশন মানে ভেঙে যাওয়া, এই টাইপের কথা। কি পরিমাণ এনার্জি বের হয় এটা ডেফিনেটলি পড়বা, এই সংজ্ঞা এখান থেকে আসছে, ঠিক আছে। তেজস্ক্রিয় রশ্মির ধর্ম যেটা, ধর্ম বিশেষ করে হচ্ছে আলফা বিটা গামা, দুইটা জিনিস মাস্ট। একটা হচ্ছে তোমার আয়ন কার বেশি, আলফার বেশি, এরপরে বিটার পরে গামা, কার ভেদন ক্ষমতা বেশি, গামার বেশি, বিটার এরপরে আলফার। এদের বেসিক বৈশিষ্ট্য, কোনটা বিচ্যুত হয় কোনটা বিচ্যুত হয় না, কার বেগ কেমন, আলোর বেগে কোনটা, গামা। ওকে, সো এই যে এখানে দেখো ভেদন ক্ষমতার ক্রমবৃদ্ধিগুলো এখানে আস করা হয় তোমাকে ওভারঅল। সো বৈশিষ্ট্যের ছক যেটা আছে এটা পড়তে পারো, ইভেন র্যাপিড রিভিউ চ্যানেলে দেওয়া আছে, এখান থেকে জাস্ট এটা যদি পড়তে পারো তার থেকে অনেক পড়া হয়ে যাবে। বোরের পরমাণু মডেল এবং শক্তি রশ্মিমালা এটা তোমরা পড়ছো, কেমিস্ট্রিতে পড়ছো, এখান থেকে পড়ছো, ওভারঅল জানো যে NH/2 পাই শক্তির কেমন হয়, 1 নম্বর থেকে 3 নম্বর শক্তি স্তরে গেলে বেগের কিরকম পরিবর্তন হয়, এই ধরনের কথাগুলো দেওয়া আছে, ঠিক আছে। এই যে 13.6 দ্বিতীয় শক্তি স্তরে কত হয়, মানে 3.4 আর কি। সো ভরের ত্রুটি, নিউক্লিয় বন্ধন শক্তি, অর্থাৎ যখন একটা নিউক্লিয়াস গঠন করে ভর কিছু পরিমাণ কি হয়ে যায়, কমে যায়, এই পরিমাণ কম ভর কই যায়, শক্তিতে কনভার্ট হয়, ঠিক আছে। এগুলোই বন্ধন শক্তিতে চলে আসে। বন্ধন শক্তি জিনিসটা হচ্ছে কি নিউক্লিয়ার বন্ধন শক্তি আর কি। তারপরে হচ্ছে নিউক্লিয়াসের গঠন এবং ব্যাসার্ধ, এটা হচ্ছে কি ওই নিউক্লিয়াসের ব্যাসার্ধটা বের করতে বলে, যে আমাদের কাছে আর সমান সমান কি R0 A টু দি পাওয়ার 1/3, এই এ হচ্ছে ভর সংখ্যা, ঠিক আছে। মাথায় রাখবা প্রতিটা নিউক্লিয়াসের ঘনত্ব হচ্ছে একই থাকবে, ঘনত্ব একই থাকবে, কিন্তু তার ব্যাসার্ধ ডিফারেন্ট হবে, ঠিক আছে। ব্যাস কিরকম হবে, 10^15 আর কি। সো এরপরে আইসোটোপ, আইসোবার, আইসোটোন, এই বিষয়গুলো হচ্ছে কি, এই বিষয়গুলো তুমি একটু পড়বা, যে সংজ্ঞা এগুলো তুমি কেমিস্ট্রিতে পড়ে আসছো। সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্সের ক্ষেত্রে ট্রানজিস্টর থেকে প্রশ্ন আসে, সহজ কথায় ডিরেক্ট সূত্র ভাই, আলফা বিটা, বিটার সূত্র, ঠিক আছে। এবি এটা কম সূত্র আসে, বাট আইই থেকে আইবিসি মানে ডিরেক্টলি এই জায়গাটা সবাই স্কিপ করে, বাট বিশ্বাস করো তুমি যদি এই জায়গাটা সূত্রটা বুঝো, সূত্র বুঝলে একদম যে সূত্রে বসানো ম্যাথ আসে আলফা বিটা গামা থেকে, ঠিক আছে। একটা মানে তিনটা ধরো ইকুয়েশন আছে, তিনটা ভ্যারিয়েবল, দুইটা দেয়া আছে, একটার মান বের করতে পারে। ব্যান্ড তত্ত্ব, অর্ধপরিবাহীর প্রকারভেদ, সেক্ষেত্রে অর্ধপরিবাহী জিনিসটা কি কি, কোনটা হচ্ছে ইন্ট্রিনসিক, কোনটা এক্সট্রিনসিক, কোনটা এন টাইপ পরিবাহী, কোনটা পি টাইপ পরিবাহী, এই টাইপের প্রশ্ন অনেক বেশি আসে, ঠিক আছে। এবং অর্ধপরিবাহীতে তাপমাত্রা বাড়ালে মুক্ত ইলেকট্রন বাড়ে, পরিবাহিতা বাড়ে, পরিবাহিতা তাপমাত্রা বাড়ালে আবার রোধ, আমরা বলি হচ্ছে রোধটা বাড়ে এবং পরিবাহিতা কমে যায়। এই রকম যে কিছু তাপমাত্রার সাথে সম্পর্ক আছে, এই ব্যাপারগুলো তুমি হচ্ছে দেখবা। যে দেখো ত্রিযোজী কোনটা, পঞ্চযোজী কোনটা, ত্রিযোজী মানে পি টাইপ, এটা হচ্ছে পঞ্চযোজী। পিএন জাংশন, ডায়োড এবং একমুখীকরণ, তোমাকে বলবো একমুখীকরণ কিভাবে করি আমরা, পিএন জাংশন ডায়োড দিয়ে করি, রেকটিফিকেশন, এসি কারেন্টকে একটা দিকে হচ্ছে কনভার্ট করি, ঠিক আছে। তারপরে এই যে পিএন জাংশনে কি হয়, নিঃশেষিত স্তর সৃষ্টি হয়, কেন হয়, এই যে ডিপ্লেশন লেয়ারটা আয়ন বাহকের ব্যাপনের কারণে হচ্ছে হয়। এবং এই জায়গায় তুমি হচ্ছে একটা গতি ও রোধ বলে কিছু কনসেপ্ট পাবা, সেটা হচ্ছে পড়বা, ঠিক আছে। এরপরে লজিক গেট থেকে আসে, যে কোনটা অর গেট, কোনটা অ্যান্ড গেট, এবং এটা চিত্রও দিয়ে দেওয়া থাকে, ঠিক আছে। অর গেট কোনটা থাকবে, অ্যান্ড গেট কোনটা থাকবে, ন্যান্ড গেট কোনটা থাকবে, এইভাবে প্রশ্নগুলো আসে। ডি মর্গানের দুইটা সূত্র আছে, সূত্র দেখবে আর কি। তারপরে আসে হচ্ছে কোনটা মৌলিক গেট, কোনটা সার্বজনীন গেট, ঠিক আছে, কোনটা মৌলিক গেট, কোনটা সার্বজনীন গেট, ঠিক আছে। ওইগুলো হচ্ছে আমাদের কাছে ওভারঅল প্রশ্ন আসে। সো এই হচ্ছে এখানে আমাদের কাছে কথা। এরপর আসে হচ্ছে নাম্বার পদ্ধতি, যেটা যে একটা থেকে আরেকটা ডেসিমাল, এগুলোর ক্ষেত্রে কি শর্টকাট আছে, এর চেয়ে বেশি কঠিন কিছু আসে না। ডিরেক্টলি হচ্ছে যে 2 দিয়ে ধরে ধরে 2^0, 2^1 তারপরে 0 এটা যোগ করবা, একদমই শর্টকাট এটা, ঠিক আছে। এবার আসা হচ্ছে জ্যোতির্বিজ্ঞানের কেসে কৃষ্ণ বিবর এবং হচ্ছে ঘটনা দিগন্ত যেটা। সো ঘটনা দিগন্তের কেসে কি লাগবে তোমার, ঘটনা দিগন্তের কেসে সূত্র আর কি, ঘটনা দিগন্তের সূত্র কি, এই যে তোমার দেখো পৃথিবীর ভর দেয়া আছে, কৃষ্ণ বিবরে যদি হয় তার শোয়ারসিল ব্যাসার্ধ বা ঘটনা দিগন্ত কত হবে দেখো, জাস্ট তোমার 2gm c² বসাইলে কাজ আনসার বের হয়ে আসবে, ওকে। আর তারপরে হচ্ছে মৌলিক কণা, এইটা জিএসটিতে প্রশ্ন আসছে কম ওইটার তুলনায়, বাট সহজ কথা হচ্ছে এইখান থেকে প্রশ্ন আসবে। এবং তুমি র্যাপিড রিভিউ দেখবা একটা মাত্র স্লাইড আছে যেখানে আমি সবগুলো কণা পড়াই দিছি, হিগস বোসন, লেপটন, কোয়ার্ক। জাস্ট ওই চ্যানেলে গিয়ে অ্যাস্ট্রোনমি লিখে সার্চ দিবা, তুমি দেখবা হচ্ছে জাস্ট একটা পেজের মধ্যে অনেকগুলো জিনিস দেওয়া আছে, কোনটার নাম কি কি একদম গুছানো আকারে বইয়ে গুছায় দেয়া নেই। যেরকম দেখো ঈশ্বর কণা নামে পরিচিত কোনটা, এগুলা প্রিভিয়াসলি ভার্সিটিতে আসছে, এবং আমার বছর মেডিকেলে এই প্রশ্নটা আবার আসলে ঈশ্বর কণা কোনটা, ঠিক আছে। কোনটা ভর সৃষ্টি করে, কোনটা ফার্মিয়ন, কোনটা হচ্ছে হ্যাড্রন, নক্ষত্রের জন্ম, জ্বালানি এবং ফিউশন। সো নক্ষত্রের জন্ম কিভাবে সৃষ্টি হয়েছে, এইটা কিছু কথা, যে নক্ষত্র যে ফিউশন থেকে আসছে, এটা এই অধ্যায়েরও পড়া না, ওই ফিউশন ওইখান থেকে একটা আসছে আর কি। মহাবিশ্ব সম্প্রসারণের ক্ষেত্রে কি হাবল বিধি আছে, হাবলের ক্ষেত্রে এই যে বেগটা কত হবে, H×D, এটা মাথায় রাখবা। বিভিন্ন বিজ্ঞানী কি কাজ করছে, ওইগুলোর কিছু কথাবার্তা, একটু তাত্ত্বিক পড়া এই জায়গা থেকে। তো ডেফিনেটলি বললাম নক্ষত্রের মৃত্যু কখন হবে এবং মৃত্যুর সিকোয়েন্সটা কি হবে। একটা নক্ষত্র ফার্স্টে বড় হবে, এরপর আস্তে আস্তে ছোট হবে, নিউট্রন তারকা হবে, ব্লাস্ট হবে, সুপারনোভা হবে, কৃষ্ণ বিবর হবে,
এই যে কথাগুলো, এই কথাগুলো এখানে ওভারঅল বলে। সেই যে 1.4 এমনর একটা সীমা আছে, এটাকে চন্দ্রশেখর সীমা বলা হয়, সংজ্ঞা আর কি টাইপ অফ। এই যে আমি এখানে সিকোয়েন্সের একটা জিনিস বলে দিছি, বাট তারপরও তুমি ওই র্যাপিড রিভিউ যেখানে যাবো এখানে দেখবে আরো সহজভাবে বোঝানো আছে। মহাকাশের দূরত্ব পরিমাপের ক্ষেত্রে পারসেকের মান লাইট ইয়ারের মান, এটা মুখস্থ রাখবে। এটা মিটার দেয়া আছে না কিলোমিটার দেয়া আছে, অবশ্যই পরীক্ষার হলে সেটা খেয়াল রাখবা, ঠিক আছে? এই হচ্ছে ওভারঅল কথা, পারসেক জিনিসটা কি। সো আমি এইখানে মোটামুটি তোমাদের বুঝাই দিছি, এক্সেপ্ট ফুল সিলেবাসটা মোটামুটি জাস্ট ফুল সিলেবাস যদি একান্তই করতে চাও সূত্র দেখবা, জাস্ট সূত্র। কারণ ওভারঅল তুমি যদি এটা পড়ো দেখবা তোমার অনেক কিছু হচ্ছে এখান থেকে ভালোভাবেই পড়া হয়ে যাবে, ঠিক আছে? সো আই হোপ আমরা আমাদের অ্যানালাইসিস অংশটা শেষ করলাম। তোমাদের যেটা আমার কথা দেওয়া ছিল যে অ্যানালাইসিসগুলো শেষ করে দিব, এখন জাস্ট শেষ মোমেন্টে তোমরা হ্যাপহ্যাজার্ডলি পড়ালেখা করো, হ্যাপহ্যাজার্ড যেন পড়ালেখা না করো, এইটা জাস্ট ধরে ধরে তুমি জাস্ট এই সিকোয়েন্স ওয়াইজ হচ্ছে সলভ করা শুরু করো, দেখবা ইম্পর্টেন্ট জিনিস শেষ হয়ে যাবে, ম্যাক্সিমাম পারতেছো এক্সাম হলে, ঠিক আছে? তারপরে তুমি এক্সট্রা চাইলে পড়তে পারো। অনেকে বলো যে ভাই এক্সট্রা পড়বো কিনা, ডেফিনেটলি পড়বা। মানে আমি চাই তুমি, মানে পড়ার কিন্তু শেষ নাই কোনো, আমি যতই পড়ি না কেন আমি কিন্তু শিওর না যে আমি পুরোটাই সব কমন পাবো কিনা, কিছু কিছু আন্দাজে দিবেই, বাট এইগুলো মাস্ট আমাদের কাজ। কেননা তুমি জাস্ট প্রুফই দেখতেছো যে এই টাইপের প্রশ্ন থেকে বেশি প্রশ্ন আসে, তুমি এমনিও দেখো এগুলো করার পরে অনেকে বলো যে ভাই প্রশ্ন ব্যাংক সলভ করো, প্রশ্ন ব্যাংক করো, কিছুই বাদ থাকবে না। তারপরে তোমার জুলজি বোটানির যে ক্লাসগুলো আমি দিছি, তোমরা বলো ভাই প্রশ্ন ব্যাংক সলভ করবো কিনা, তুমি চাইলে প্র্যাকটিসের জন্য যে ভাই আমি একটু এক্সাম মোডে দিতে চাই, দিতে পারো, বাট তোমার ওইখানে কোনো ইনফরমেশন বাদ নেই যেটা রিভিশন নোটে নাই। সো প্রশ্ন ব্যাংকে সব ইনফরমেশন তোমার পড়া হয়েছে, এক্সট্রা ইনফরমেশন পড়া হয়েছে। এখন জাস্ট তুমি কনফিডেন্সটা বাড়ানোর জন্য চাইলে যে বিভিন্ন জায়গায় তুমি এক্সাম দিয়ে আসো, বায়োলজির ক্ষেত্রে দেখবা বায়োলজির ক্ষেত্রে খুব ভালো পারতেছো, এগুলোর ক্ষেত্রেও দেখো যেই জিএসটি টাইপের আছে করে দিয়ে আসো, দেখবা ম্যাক্সিমাম পারতেছো। বাট ডেফিনেটলি এগুলো থেকে বাইরেও কিছু টাইপ আসে, ওটা আমাদের পরের টার্গেট, ঠিক আছে? বাট এইটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি আমাদের কাছে। ওকে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ সবাইকে। আমি কলেজ থেকে এসে রাতের বেলা মাত্র শ্যুট করলাম আর কি, এখন তোমাদের আপলোড দিচ্ছি আর কি, ঠিক আছে? আল্লাহ হাফেজ।